মিলিয়ন ডলার কোয়েশ্চেন, হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলবেন কই? ট্যাকটিক্যালি তার আসলে কি ধরনের অ্যাট্রিবিউটস মাঠে আমরা দেখেছি? প্রিমিয়ার লিগে অথবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলে তার কতখানি কাজে লাগবে? বাংলাদেশের বাকি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে কারা হবেন? চলুন আমরা সেই সব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করি। হামজা চৌধুরী আসলে বাংলাদেশের ফুটবলারদের চোখে কতখানি ভালো? বাংলাদেশের ফুটবলাররা বেশিরভাগই লোকাল লিগে খেলেন, আসলে সবাই লোকাল লিগে খেলেন। আর হামজা চৌধুরী কোথা থেকে এসছেন এই কথা গেল কয়েকদিনে আপনি বহুবার শুনেছেন। এবং হামজা চৌধুরী মূলত যার জার্সি নাম্বারটা নিয়েছেন সেই মোহাম্মদ হৃদয় মিডফিল্ডার, তিনি বলছেন তার চোখে হামজা চৌধুরী 100-তে 100 পাবেন ফুটবলার হিসেবে। তাদের মানটা আসলে কোথায়, হামজার মানটা আসলে কোথায়, সেটারই প্রমাণ সম্ভবত মোহাম্মদ হৃদয়ের ওই কথাটা। এখন এই 100-তে 100 পাওয়া মিডফিল্ডার সাউথ এশিয়ার বিচারে অন্তত পক্ষে তাকে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা কোথায় ইন্টিগ্রেট করবেন? চলুন আমরা একটু ফিরে যাই শেফিল্ড ইউনাইটেডের ম্যাচের দিকে। শেফিল্ড ইউনাইটেডে যখন হামজা চৌধুরীকে নেওয়া হলো এই সিজনের মাঝপথে অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, তখন তাদের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছিলেন হামজা চৌধুরী তাদের মিডফিল্ডে শক্তি বাড়াবেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন মিডফিল্ডে তাদের যে ধরনের ইন্টারসেপশন দরকার সেটা তার দলে খুব বেশি বাড়বে হামজা চৌধুরী এলে পরে। এবং হামজা পরে গিয়ে শেফিল্ডে গেলেন, এবং ওই কথাটা যদি আপনি এবার চিন্তা করেন যে হাভিয়ার কাবরেরাই বলছেন তার মুখ দিয়ে, তাহলে খুব একটা ভুল হবে না। আসলে শেফিল্ডে যেভাবে হামজা চৌধুরী খেলেছেন সম্ভবত এর একটা ব্লুপ্রিন্ট বাংলাদেশ জাতীয় দল কাজে লাগাতে চাইবে। আজকে পর্যন্ত ট্রেনিংয়ে যা ঘটেছে তাতে আমাদের কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে যে হামজা চৌধুরী হয়তো রাইট মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন বা স্টার্ট করতে পারেন। শেফিল্ড ইউনাইটেডে বেশিরভাগ ম্যাচে তিনি রাইট মিডফিল্ডার পজিশনে খেলেছেন, কিছু ম্যাচে তিনি রাইট ব্যাকের পজিশনে খেলেছেন। মনে রাখা দরকার রাইট ব্যাক পজিশনে তিনি খেলেছিলেন কারণ শেফিল্ড ইউনাইটেডের রেগুলার রাইট ব্যাক তিনি আসলে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। আসলে ওই জায়গায় ঠেকার কাজ চালানোর জন্য ওই জায়গায় উদ্ধারকারী হামজাকে প্রয়োজন হয়েছিল শেফিল্ড ইউনাইটেডের। এবার বাংলাদেশে যদি হামজাকে আপনি রাইট সাইডের মিডফিল্ডে রাখেন, তাহলে হোল্ডিং মিডে আপনি কাকে রাখছেন? হয়তো সেখানে মোহাম্মদ হৃদয় খেলবেন। অন্য সাইডের মিডফিল্ডে আপনি কাকে রাখছেন? এখানে দুজন হয়তো খানিকটা এগিয়ে থাকবেন, একজন অবধারিতভাবেই জামাল ভুঁইয়া, অন্য আরেকজন হতে পারেন সোহেল রানা, সিনিয়র সোহেল রানা। এখন বলা যাচ্ছে না যে আরেকটা মিডফিল্ডের কম্বিনেশন নিশ্চিতভাবে কি হতে যাচ্ছে। তাতে আমরা দেখতে পাবো হামজা চৌধুরীকে রাইট সাইডের মিডফিল্ড থেকেই একেবারে বক্স টু বক্স রোলে ওই জায়গায় তিনি অপারেট করবেন, যেমনটা তিনি প্রিমিয়ার লিগে অথবা শেফিল্ড ইউনাইটেডের হয়ে করেছেন। এবার আসুন যে হামজা কোথায় কোথায় কাজে লাগতে পারে বাংলাদেশের, সেই ডেটাগুলো আমরা একটু দেখে নিই যে হামজার কোন কোন অ্যাট্রিবিউট বেশ নজরে পড়েছে। আপনি যদি হামজা চৌধুরীর এই সিজনের পাসিং সাকসেসফুল পাস দেখেন, প্রতি ম্যাচে তিনি কতগুলো পাস সাকসেসফুল দিয়েছেন, এটা ম্যাচ প্রতি ডেটা আপনি দেখছেন, যেখানে 47% পাস আপনি দেখতে পাবেন যে হামজা চৌধুরী সফল হয়েছেন এই সিজনের খেলার বিচারে। ফরওয়ার্ড পাসের হিসাবে যদি আপনি আসেন, সেখানে হামজা চৌধুরী যেহেতু ওই জায়গায় খুব বেশি অ্যাটাকিং মাইন্ডেড খেলেন নাই, তাই তার 70% তারপরও ফরওয়ার্ড পাসেস আছে। এই যে 70% ফরওয়ার্ড পাসিং আপনি দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীর কাছ থেকে তার শেফিল্ড খেলায়, এইটাই আসলে একটা পার্থক্য বাংলাদেশের বাকি যে কোনো মিডফিল্ডারের তুলনায়। তিনি বল পেলে দেখেন আগে সামনে, বাকিদের থেকে এই জায়গায় ডিফারেন্ট তিনি, কারণ তার ভেতরে ওই ভয়টা কাজ করে না। যেহেতু তিনি সাউথ এশিয়ান ফুটবলদের সঙ্গে খেলবেন, মান যেহেতু তার ভালো, ওই ভয়টা তার ভারত ম্যাচেও কাজ করার কথা নয়। এরপর ডেটাগুলো যদি আপনি দেখে নেন, তাহলে আপনি জানেন যে তিনি ফাইনাল থার্ডে এই সিজনে ম্যাচ প্রতি 6টা করে পাস দিয়েছেন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল থার্ডে 77% সাকসেসফুল তিনি হয়েছেন। ওই ক্ষেত্রে লং পাসের হিসাব করলে সেটা হয়তো একটু খানিকটা কম। বাংলাদেশও লং পাসে খেলার দিকে আসলে কতখানি ঝুঁকবে স্পেশালি মিডফিল্ড থেকে, এটা বলা এই মুহূর্তে বেশ কঠিন। থ্রু পাসের হিসাব সেটা একেবারেই প্রায় শূন্যের কাছাকাছি সফলতার দিক থেকে, কারণ খুব স্বাভাবিক তিনি থ্রু পাস দেওয়ার চেয়ে বরং যেহেতু তিনি যাতে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার, ওই ব্যাপারগুলো আসলে ম্যাচে এসে যায়, এবং পরে আরও যা দেখছেন ক্রস, সেই অ্যাটেম্পটও তিনি খুব কমই আসলে করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ডেটাটা এই জায়গায় হয়তো পাল্টে যেতে পারে। এই তার মিডফিল্ডের রোল। আপনি যদি তাকে এবার ডিফেন্সিভ রোলে নিয়ে আসেন অথবা আপনি যদি তাকে ফরওয়ার্ড দিকে নিয়ে আসেন, তাহলে আবার দুই রকম ডেটা আমরা এই জায়গায় পাবো। আপনি ডিফেন্সিভ দিকে যদি আসেন, যেটা তার ইংল্যান্ডের যে কোনো ক্লাবে সবচেয়ে বড় দায়িত্বের ভেতরে পড়ে, সেই জায়গায় তিনি রক সলিড। ডিফেন্সের স্ট্যাটে তার মোটামুটি 58% ডুয়েল জেতার রেকর্ড আছে। যদি আপনি ইংল্যান্ডে 58% ডুয়েল জিতে থাকেন, তাহলে সেটা সাউথ এশিয়ার বিচারে কাছাকাছি 80-র উপরে হওয়া উচিত নিদেন পক্ষে, যদিও এইভাবে বিচার করাটা উচিত নয়। ডিফেন্সিভ ডুয়েলসে সেখানেও তার
66% সফলতা রয়েছে। অফেন্সিভ ডুয়েলসের কথা চিন্তা করলে ম্যাচ প্রতি 1.7, এবং এখান থেকে গোলও আসলে অনেক সময় হয়। এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রেও কথাটা সত্যি। এরিয়াল ডুয়েলে আপনি বাংলাদেশের বেশ কিছু দুর্বলতা অনেক সময় দেখেছেন, স্পেশালি সেট পিস ডিফেন্ডিং এর ক্ষেত্রে। হামজা চৌধুরী যখন সেট পিস ডিফেন্ডিং এ থাকবেন, মেইন ম্যান টার্গেট হয়তো হামজা চৌধুরী করবেন, যে কিভাবে আসলে আটকে রাখা যায় অপোনেন্টকে। সেখানে তার হাইট অ্যাডভান্টেজ আপনি খুব ভালো মতনই জানেন। এই জায়গায় আরেকটা পজিটিভ দিক বাংলাদেশের জন্য। এবং সেই জায়গায় যদি আপনি চলে আসেন, রিকভারি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। 8টা বল রিকভারি ম্যাচ প্রতি তিনি করেছেন, সংখ্যাটা দারুণ। ইন্টারসেপশন সেটাও 5.5, এবং আপনি যদি ইন্টারসেপশনের বিচার করেন, সেখানে ইন্টারসেপশন থেকে বাংলাদেশের কাউন্টার অ্যাটাকে যাওয়ার ভালো সুযোগ আছে। সেটা সামনে রাকিব থাকুন অথবা মোরসালিন অথবা ফাহিম, যে কেউই থাকুক না কেন, ওইখানে একটা ভালো সম্ভাবনা বাংলাদেশের জন্য অন্তত পক্ষে বাড়বে, আমরা সেটুকু মোটামুটি অবধারিতভাবে বলতে পারি। যদিও গোলের হিসাবে যদি আপনি এক্সজি, এক্সএ এই ব্যাপারগুলো কাউন্ট করেন, এক্সজি, এক্সএ এগুলো খুবই পপুলার আইডিয়াজ আজকালকার দিনে, স্পেশালি ডেটার দিক থেকে। সেই জায়গা হয়তো খানিকটা পিছিয়ে তিনি আছেন। এখন আসেন কম্প্যারিজনে যাই। হামজা চৌধুরী যে রোলটায় খেলেন, কাছাকাছি রোলে ডেকল্যান রাইসকে আর্সেনালে মিকেল আর্তেতা খেলান, এবং আমরা কখনো কখনো এই সিজনেই দেখেছি যে আর্সেনাল কোচ আর্তেতা তিনি ডেকল্যান রাইসকে বক্স টু বক্স রোল দিয়েছেন, কখনো নাম্বার 6-এ দিয়েছেন, কখনো 8-এ দিয়েছেন। আমরা কিছু ম্যাচে তাকে নাম্বার 10-এও খেলতে দেখেছি আর্সেনালের প্রয়োজনে। তার ডেটার সঙ্গে আপনি যদি হামজা চৌধুরীর ডেটা মেলাতে যান, সেক্ষেত্রে আপনি কিছু কিছু জায়গায় সিমিলারিটিস খুঁজে পাবেন। এই ডেটাটা আমার কাছে মনে হয় আপনার কাছেও ইন্টারেস্টিং খুব লাগবে। আপনি যদি টোটাল পাসের হিসাব করেন ম্যাচ প্রতি, সেখানে হামজা চৌধুরী বরং এগিয়ে আছেন ডেকল্যান রাইসের তুলনায়। ফরওয়ার্ড পাসের হিসাবেও হামজা চৌধুরী মোটেই পিছিয়ে তো নেই, বরং ম্যাচ প্রতি ওই সংখ্যায় তিনি সাকসেসফুল। পাসেস টু দ্য ফাইনাল থার্ড, সেটাও ডেকল্যান রাইসের তুলনায় তিনি এগিয়ে। আবার যদি লং পাসের হিসাব করেন, সেখানেও হামজা চৌধুরী এগিয়ে। থ্রু পাসের হিসাবে ওখানেও এগিয়ে গেছেন হামজা। আবার যদি ক্রসেসের হিসাব করেন, সেখানে অবশ্য ডেকল্যান রাইস খানিকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। এই যে তুলনাটা করা হলো, এটা আসলে খুব সহিশুদ্ধভাবে একেবারে তুলনা হিসেবে না ধরাটাই ভালো, কারণ আর্সেনাল যে স্টাইলে খেলে আর শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী যে স্টাইলে খেলছেন, এটার ভেতর একটা ফারাক আছে। আর্সেনাল টাইটেলের জন্য চেষ্টা করছে, আর শেফিল্ড ইউনাইটেডে আরেকটা টাইটেলের জন্য, যেটা চ্যাম্পিয়নশিপ লিগ, সেটার জন্য চেষ্টা করছে শেফিল্ড ইউনাইটেড। যদিও আর্সেনালের অবস্থান লিভারপুলের তুলনায় যা, শেফিল্ডের অবস্থান তার থেকে শীর্ষে থাকা দলের চেয়ে অনেক বেশি ভালো। মানের খানিকটা পার্থক্য তো অবশ্যই আছে। তো এই অ্যাট্রিবিউটসগুলো দেখে আপনি নিশ্চয়ই ভরসা পেতে পারেন যে হামজা চৌধুরী বাংলাদেশে কোথায় কোথায় কি কি ধরনের কন্ট্রিবিউট করতে পারেন। ট্যাকটিক্যালি হামজাকে আসলে কোচ কিভাবে কাজে লাগাচ্ছেন, এটা কোচের জন্য একটা মাথা ব্যথা, কোচের জন্য একটা চ্যালেঞ্জও বটে। কোচ এর আগে যে প্লেয়ারদের সামলেছেন, সেই তুলনায় হামজাকে সামলানো এক মানে আকাশ পাতাল ফারাকের ব্যাপার। এবং এইখানেই দেখার বিষয় হামজা থেকে কতখানি আমরা বাংলাদেশ কোচ বের করে আনতে পারছেন, বাকিরা আসলে তাকে কতখানি সাহায্য করছেন। আমরা বলছি যে উদ্ধারকারী জাহাজ হামজা চৌধুরী, কিন্তু ঘটনাটা আসলে উল্টো ঘটনা। কারণ এই কারণে যে এটা বরঞ্চ এভাবে বলা উচিত যে সাহায্যকারী হামজা চৌধুরী, তিনি দলের সঙ্গে যেভাবে মিশে গেছেন, এখানে পরিষ্কার বার্তা আছে হামজা এখানে এসছেন দলকে সাহায্য করতে, এবং এর বিনিময়ে তিনি চান বাকিদের সাহায্য। কোঅপারেশন আসলে কি করে হয়? আপনি যখন নিজে নত হবেন, তখন বাকিরা আপনার জন্য নত হবেন। আপনি যখন ভদ্র হবেন, আপনি এরপরে বাকিদের কাছ থেকে ভদ্র ব্যবহার হয়তো আশা করেন। ব্যক্তি জীবনের এই ব্যাপারগুলো ফুটবলে, মাঠের বাইরে আপনি হামজার কাছ থেকে যেমনটা দেখেছেন যে তিনি বার পোস্ট টেনে নিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন যে তিনি যেভাবে বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে মিশে যাচ্ছেন এক হয়ে, এগুলো বলে দিচ্ছে আমাদেরকে যে তিনি এই দলে থাকতে চান, এই দলের সঙ্গে তিনি মিশে যেতে চান, মিশে তিনি এর মধ্যে গেছেন। এখন দেখার বিষয় বাকিরা তাকে কতখানি সাহায্য করতে পারে। যে ডেটাগুলো আমরা দেখলাম, এইগুলো বাংলাদেশের খেলায় ইন্ডিয়ার বিপক্ষে সাকসেসফুলি করতে। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার মতামত কি, হামজা চৌধুরীকে আপনি ট্যাকটিক্যালি কোথায় দেখতে চান? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.